নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। বর্তমান ঘটনা অগস্ত্যর দপ্তরে। অগস্ত্য নিজের অফিসে বসে ইন্টারনেটে সুধাংশু মজুমদারের তৈরি ছবিগুলোর একটা তালিকা বের করে এক মনে তাদের বিষয়ে নোটস নিচ্ছিল। ছবির বিষয়বস্তু, রিলিজের তারিখ, প্রযোজক, নায়ক নায়িকা, সুরকার, কাহিনীকার ইত্যাদি। শিল্পীর মনের ঠিকানা বেশিরভাগ সময় তার কাজের মধ্যেই পাওয়া যায়। হঠাৎ একটা জায়গায় এসে অগস্ত্য চোখ আটকে গেল। তার কপালে কতকগুলো ভাঁজ পড়ল। নিঃশ্বাস দ্রুত হলো। হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে অগস্ত্য একটা নম্বর ডায়াল করল। হ্যালো, দিশারি নাট্যগোষ্ঠী? হ্যাঁ, বীরেন চ্যাটার্জির সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বলছি। নমস্কার বীরেনবাবু, আমার নাম অগস্ত্য পুরকায়স্থ, কলকাতা পুলিশ। আমি চন্দ্রলেখা মুখার্জির হত্যার তদন্ত করছি। আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমি তো অলরেডি আমার স্টেটমেন্ট পুলিশকে দিয়েছি। আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল, সামনাসামনি বসে কথা বললে ভালো হয়। ফোনের ওপারে কিছুক্ষণের নীরবতা। তারপর বীরেনবাবু বললেন, আমি আজ একটা দলের সঙ্গে একটা স্টেজ রিহার্সাল করছি একাডেমিতে। দুপুরের দিকে ঘন্টাখানেক সময় হবে আপনার? হ্যাঁ, তা হবে। আমি তাহলে ওই 3টে নাগাদ একাডেমিতে পৌঁছে যাব। ছাড়লাম। সেদিন সন্ধ্যার ঘটনা। অগস্ত্যর বাড়ি। হাতে ধুমায়িত চায়ের কাপ নিয়ে সোফায় হেলান দিয়ে বসেছিল অগস্ত্য। চোখ টিভির পর্দায় বাংলা খবরের চ্যানেলে। কিন্তু রোজকার গতানুগতিক রাজনৈতিক খবরে অগস্ত্যর মন নেই। তার মাথায় নানান চিন্তা কিলবিল করে বেড়াচ্ছে। ঘরের অন্যদিকে পড়ার টেবিলে গুপি আর বাঘা স্কুলের হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত। বাঘা বসেছে হাতের লেখা অভ্যাস করতে। গুপি একমনে ছবিতে রং করছে। মাঝে মধ্যে অগস্ত্যর দিকে উড়ে আসছে যত রাজ্যের উদ্ভট প্রশ্ন। অগস্ত্য যথাসাধ্য চেষ্টা করছে সেই সব প্রশ্নের সন্তোষজনক উত্তর খুঁজে বের করতে। গুপির প্রশ্নের জুৎসই উত্তর দেওয়া অবশ্য বেশি কঠিন ব্যাপার। অগস্ত্যর উত্তর পছন্দ না হলে সে চেয়ার থেকে নেমে ছুটে যাচ্ছে পাশের ঘরে এফএম রেডিওতে পুরনো বাংলা গান শুনতে ব্যস্ত ঠাকুর তার কাছে। গুপি বাঘা যাকে আদর করে দাদা বলে ডাকে। কলকাতার বিভিন্ন জায়গায় জলে ক্রমবর্ধমান আর্সেনিকের মাত্রা নিয়ে একটা আলোচনা শুরু হলো। পর্দার একাংশে আর্সেনিকের বিষয়ে নানান তথ্য এবং পরিসংখ্যান। স্বাদ, বর্ণ, গন্ধহীন এই বিষ জলে বা খাবারে মিশে গেলে বুঝতে পারা যায় না। পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে অজান্তে আর্সেনিকযুক্ত জল বা খাবার খেয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। অগস্ত্য জানে যুগে যুগে আর্সেনিকের প্রয়োগে হত্যার অজস্র ঘটনাও পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর্সেনিকের কোনো স্বাদ বা গন্ধ নেই বলে এই বিষের প্রয়োগ খুব সহজ। বিষক্রিয়ার লক্ষণগুলো খুব স্বাভাবিক। বমি, ডায়রিয়া, পেটে ব্যথা এইসব লক্ষণ অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে। হঠাৎ কি মনে হতে অগস্ত্য একটু নড়ে চড়ে বসল। ফোনটা হাতে তুলে নিয়ে একটা নম্বর ডায়াল করল। ফোনের ওপার থেকে গলা এলো ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর নিশীথ রায়ের। অগস্ত্য, কি মনে করে? নিশীথ দা, তোমাকে একটু ডিস্টার্ব করলাম। আর্সেনিক পয়জনিং নিয়ে দু একটা প্রশ্ন ছিল। বলে ফেলো। আচ্ছা, কতটা পরিমাণে আর্সেনিকের প্রয়োগে মৃত্যু নিশ্চিত নিশীথ দা? এই ধরো 2 থেকে 300 মিলিগ্রাম। আর আর্সেনিক সাধারণত কতক্ষণ সময়ের মধ্যে কাজ করে? তা অনেকটাই নির্ভর করে বিষের পরিমাণের উপরে। অনেকে 2 ঘন্টা থেকে 1 দিনের মধ্যে মারা যেতে দেখা গেছে। কিন্তু অগস্ত্য, তুমি হঠাৎ আর্সেনিক নিয়ে মাথা কামালে কেন ভাই? অনেক বছর আগেকার একটা মৃত্যু খুব ভাবাচ্ছিল নিষিদ্ধা, কিন্তু মনে হচ্ছে অবশেষে একটা সূত্র খুঁজে পাচ্ছি। অগস্ত্য সোফার হাতলটা চাপড়ে উত্তেজিত হয়ে উঠল। অগস্ত্যর কানে তখন বেজে চলছে অম্বরীশ দত্তের পুত্রবধূ পূর্ণিমা দেবীর কথা। জলজল করছে তার 2 চোখ। বাবার মৃত্যুটা খুব আকস্মিক ছিল। সুস্থ মানুষ, সারাদিন কাজকর্ম করলেন, হঠাৎ সন্ধ্যের পরে অসুস্থ হয়ে পড়লেন। পেটে অসহ্য যন্ত্রণা, বারবার বমি, ডায়রিয়া। রাত কাবার হলো না। দেখুন, পুরোটাই হয়তো আমাদের অন্ধবিশ্বাস বলতে পারেন, কিন্তু বাবা যেদিন চলে গেলেন সেদিন উনি শেষ দেখা করেছিলেন ওই মেয়েটির সঙ্গে। শেষ খাবারও খেয়েছিলেন ওই বাড়িতে। চন্দ্রলেখা সকালে খবর পাঠিয়েছিল যে উনি বাবার সঙ্গে একবার দেখা করতে চান। আমরা ঠিক জানি না কেন, ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে হবে হয়তো। বাবা ওনাদের বাড়ি গেলেন, সন্ধ্যের জলখাবারটা ওখানেই সারলেন। এবার সরাসরি চলে যাব 15 বছর আগে, চন্দ্রলেখা মুখার্জির বাড়ি। কফির কাপে চামচটা নাড়তে নাড়তে চন্দ্রলেখা একবার থমকে দাঁড়ালো।
চোখের সামনে ভেসে উঠল অতীতের কিছু ছবি। অম্বরীশ দত্ত আর বিনায়ক মুখার্জির দুই পরিবারের একসঙ্গে কখনো দিল্লি আগ্রা, কখনো দেরাদুন মুসৌরি, কখনো রাজস্থান, কখনো কেরালা, আবার কখনো বা বাড়ির কাছেই দার্জিলিং এ ছুটি কাটাতে যাওয়া। অম্বরীশ কাকুর ছেলেমেয়েদের সঙ্গে দিদার মজা। শীতের ছুটিতে একসঙ্গে সার্কাস, চিড়িয়াখানা, পিকনিক, কত হাসি, কত আনন্দ। কিন্তু পর মুহূর্তেই সেই ছবিগুলো হারিয়ে গেল। যেন হলদেটে পুরনো ছবিগুলো চোখের সামনে গুড়িয়ে ছড়িয়ে পড়ল অতীতের অতল অন্ধকার গহ্বরে। ভেসে উঠল বুকে ব্যথা ধরিয়ে দেওয়া কিছু নতুন ছবি। সাধের বাড়িটা বিক্রি করে চিরদিনের জন্য ছেড়ে চলে আসার সময়ে জল ভরা চোখে চন্দ্রলেখার বারবার পেছন ফিরে তাকানো, তার সাধের চিলেকোঠার ঘর, বাড়ি ঘিরে থাকা বিশাল বাগানের গাছগাছালির গন্ধ, বাগানের গাছে গাছে জানা অজানা অজস্র পাখি, যাদের ভাষা শুধু সেই বুঝত। সবকিছু এক নিমেষে হারিয়ে যাওয়া। লাল রঙের সাধের মরিস গাড়িটা, যেটা চন্দ্রলেখা বাবার সঙ্গে প্রতি রবিবার পরিষ্কার করতে মেতে উঠত, সেটাকে একটা অজানা অচেনা লোকের চালিয়ে নিয়ে চলে যাওয়া, আর গাড়িটার চোখের আড়ালে চলে যাওয়ার পরে শোবার ঘরে ছুটে গিয়ে বাবার লুকিয়ে কেঁদে ফেলা। পায়রার খোপের মতো এই বাড়িটা এসে ওঠা। তার সেই খুব চেনা হাসি খুশি বাবাটাকে কোথায় যেন একটা হারিয়ে ফেলা। আর অবশেষে এই তো সেদিন কলেজ থেকে বাড়ি এসে পাড়ার লোক জড়ো করে বন্ধ দরজা ভেঙে ঘরে ঢুকে বাবাকে শোবার করে সিলিং থেকে গলায় চাদরের ফাঁস দিয়ে ঝুলতে দেখা। মুখটা শেষ মুহূর্তের অসহ্য যন্ত্রণায় বিকৃত, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, জিভটা হাঁ করা মুখ থেকে অল্প কিছুটা বেরিয়ে আছে। তার বাবা একটা হেরে যাওয়া মানুষ, জীবনের মল্লভূমিতে পরাজয় স্বীকার করে অধোবদনে প্রস্থান নেওয়ার আগে চন্দ্রলেখার জন্য যিনি রেখে গেলেন শুধু একটা চিরকুট, কাঁপা কাঁপা হাতে তাতে লেখা, আর পারলাম না রে মা, ক্ষমা করে দিস। চন্দ্রলেখা চোখ দুটো বন্ধ করল। এক ফোঁটা জল যখন গড়িয়ে নামলো গাল পেয়ে, চন্দ্রলেখা তক্ষুনি তা মুছে ফেলল। এটা চোখের জল ফেলার সময় নয়। বসার ঘরে এই মুহূর্তে খবরের কাগজ পড়ছে যে লোকটা, সে হত্যা করেছে তার বাবাকে। তার পাপের শাস্তি পৃথিবীর কোনো আদালতে হবে না। তার পাপের দণ্ডবিধান করবে চন্দ্রলেখা নিজে। আর তার হাতিয়ার হবে তাদের বাড়ির ছোট্ট বারান্দায় মাটির টবে টবে গজিয়ে ওঠা বাগানে ব্যবহৃত হয় যে কীটনাশক, তার থেকে নিঃসৃত আর্সেনিক। তার রসায়নবিদ্যার জ্ঞান যে এইভাবে কাজে লাগবে, তা কয়েক বছর আগেও ভাবতে পারেনি চন্দ্রলেখা। আর্সেনিক মাত্র 250 মিলিগ্রাম। স্বাদ নেই, গন্ধ নেই, অবলীলায় মিশে গেছে কফির সঙ্গে। চন্দ্রলেখা কফির কাপ নিয়ে ঢুকল বসার ঘরে। অম্বরীশ দত্তর আতরের গন্ধে ম ম করছে ঘর। ব্যবসা সংক্রান্ত কিছু আলোচনার অজুহাতে চন্দ্রলেখা অম্বরীশ দত্তকে আজ ডেকে এনেছে নিজের বাড়িতে। তাদের বাড়িটা একটা সরু গলির ভেতরে, আলো বাতাস খুব একটা আসে না, সবসময় একটা স্যাঁতস্যাঁতে ভাব। বড় রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ এখানে এসে পৌঁছয় না। মাঝে মাঝে একটা ফেরিওয়ালা গলিতে ঢুকে পড়ে। আইসক্রিম, কোয়ালিটি আইসক্রিম বলবা? হাঁক পারল সেই রকমই একটা ফেরিওয়ালা। চন্দ্রলেখাকে দেখে কাগজ থেকে মুখ তুললেন অম্বরীশ দত্ত। দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ ঘরের নিস্তব্ধতা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। কাপটা টেবিলে নামিয়ে রাখতে গিয়ে চন্দ্রলেখার হাতটা কেঁপে উঠল। অনিচ্ছাকৃতভাবে ঠক করে একটা শব্দ হলো। কফিটা খেয়ে নিন কাকু, ঠান্ডা হয়ে যাবে, মৃদু স্বরে বলে উঠল চন্দ্রলেখা। অম্বরীশ দত্ত হাসলেন, বললেন, দেখি কেমন কফি বানাতে শিখেছিস। হাতে তুলে নিলেন কফির কাপ। চন্দ্রলেখা আর চোখে দেওয়ালে টাঙানো বাবার ছবিটার দিকে তাকালো। বড় মিষ্টি ছিল বাবার হাসিটা। আবার ফিরে আসবো বর্তমানে অগস্ত্যর দপ্তরে। অগস্ত্য অফিসে ঢুকে মাটিতে একটা ব্যাগ নামিয়ে দেখে তার উল্টো দিকে চেয়ারে বসলো বিকাশ। পকেট থেকে একটা কাগজ বের করে অগস্ত্যর দিকে এগিয়ে দিয়ে সে বলল, এই হলো অর্বাচীনের যেসব সদস্যরা ওই দিন সন্ধ্যাবেলা পারফর্ম করেছিল তাদের নাম আর ঠিকানা। ওই দিন অনুষ্ঠানে যারা পারফর্ম করেছে তাদের নামের একটা তালিকা বুড়ো চক্রবর্তীর কাছে আগে থেকেই জমা দেওয়া ছিল। গায়ক, গিটারিস্ট, ড্রামার, বেসিস্ট আর কিবোর্ড প্লেয়ার। এদের মধ্যে গিটারিস্ট শান্তনু সাহা আর বেসিস্ট আশিস ঘোষ ব্যান্ডের অনুষ্ঠান শেষ হওয়ার পর চলে যায়। বাকিরা নিজেদের অনুষ্ঠানের পরেও স্টেডিয়ামে উপস্থিত ছিল। তাদের স্টেটমেন্টটি সেদিন নেওয়া হয়েছে। আমি দুজনের সঙ্গে দেখা করব। অগস্ত্য কাগজটার উপরে চোখ বুলিয়ে ঘাড় নাড়ল।
তারপরে কাগজটা বিকাশকে ফেরত দিয়ে মাটিতে নামিয়ে রাখা বিকাশের ব্যাগটার দিকে ইশারা করে বলল, ওটাতে কি গুপ্তধন এনেছ? বিকাশ হেসে ব্যাগটা কোলের ওপর তুলে নিয়ে বলল, চন্দ্রলেখা মুখার্জির পুরনো ফ্ল্যাটে গিয়েছিলাম। বাড়িটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অভিষেকবাবু যেমন বলেছিলেন। কাজের লোকেরা মাঝে মধ্যে নিশ্চয়ই ঝাড়পোছ করে আসে। তল্লাশি চালিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম, তোমাকে দেখাতে নিয়ে এসেছি। বিকাশ ব্যাগের ভেতর থেকে একটা বাক্স বার করে টেবিলের ওপর রাখলো। পুরনো দিনের গয়নার বাক্স মতো দেখতে। শক্তপোক্ত কাঠের বাক্সটা মাঝারি আয়তনের, ডালায় খোদাই করা লতা পাতার কারুকার্য, তার খাঁজে খাঁজে জমে আছে ধুলো। বোঝা যায় বাক্সটা অনেকদিন ব্যবহৃত হয়নি। বাক্সটায় লোহার ছোট তালা লাগানো। অগস্ত চায়ের কাপে চুমুক দিয়ে বিকাশকে জিজ্ঞাসা করল, বাক্সটা কোথায় পেলে বিকাশ? ওই ফ্ল্যাটে একটা কাঠের আলমারিতে। আমার ধারণা আলমারিটা ছিল চন্দ্রলেখা দেবীর মা কাবেরী দেবীর। বেশ কয়েকটা পুরনো শাড়ি, ব্লাউজ, সংসার খরচের হিসাব খাতা, সাদা কালো ছবির অ্যালবাম, ওনার নাম লেখা একটা গল্পের বই, গানের খাতা ইত্যাদি সব রয়েছে। আর ছিল এই বাক্সটা, তালাবন্ধ, আলমারির সবচেয়ে নিচের তাকে পিছন দিকের কোনায়। এই তালার কোনো চাবি পাওনি? না অগস্ত, বাক্সটা থেকে মনে হয় না বিগত বেশ কয়েক বছরে কেউ এটাকে খুলেছে। অগস্ত বাক্সটা খানিকক্ষণ নাড়াচাড়া করে বলল, বাক্সটা যেখানে এবং যেভাবে রাখা ছিল বললে তাতে মনে হয় এটা কারণ হাতে পড়েনি। আবার অনেক সময় মৃতের প্রতি সম্মান দেখিয়েও পরিবারের লোকেরা তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করে না। এক্ষেত্রে তাও হয়ে থাকতে পারে, কিন্তু আমাদের তো সে সৌজন্য শোভা পায় না। বিকাশ, তালাটা ভাঙবার ব্যবস্থা করো। বেশ খানিকক্ষণ পরে বিকাশ অগস্তর ঘরে ফিরে এলো, হাতে সেই বাক্সটা। এবারে বাক্সর ডালাটা খোলা। দুজনে বাক্সটার উপরে ঝুঁকে পড়ে একে একে ভিতরে জিনিসপত্র বার করতে লাগলো। একটা পুটলিতে কিছু গহনা, বিবর্ণ হয়ে যাওয়া একটা সাদা কালো ছবি, ছবিতে একটি শিশুকে কোলে নিয়ে এক ভদ্রমহিলা, পিছনে দণ্ডায়মান এক ভদ্রলোক। মহিলার মুখ দেখে বুঝতে অসুবিধা হয় না ইনি কাবেরী দেবী। চন্দ্রলেখার সঙ্গে মুখের অদ্ভুত সাদৃশ্য। কোলের শিশুটি নিশ্চয়ই চন্দ্রলেখা, পেছনের ভদ্রলোক নিশ্চয়ই বিনায়কবাবু। অগস্ত বিড়বিড় করে বলল, ছবিটা নিশ্চয়ই কাবেরী দেবীর বিশেষ পছন্দের ছিল, তাই এত যত্ন করে রেখে দেওয়া। তারপরে বাক্সের ভেতরে হাত ঢুকিয়ে সে বার করে আনলো এক গাদা কাগজ। কাগজগুলো টেবিলের ওপরে রাখলো অগস্ত। তারপরে এক একটা করে তুলে নিয়ে পড়তে লাগলো। বিকাশ লক্ষ্য করল ক্রমেই অগস্তর কপালের রেখা গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। 4-5টা কাগজ পড়ে ফেলার পরে অগস্ত মুখ তুলে বিকাশের দিকে তাকালো। বুঝলে ভাইয়া, ব্যাপার কিন্তু গোলমেলে। ওই কাগজগুলো কি অগস্ত? দেখে তো চিঠি মনে হচ্ছে। শুধু চিঠি বললে কম বলা হবে বন্ধু, এগুলো প্রেমপত্র। প্রেমপত্র কাবেরী দেবীর? আজ্ঞে হ্যাঁ। কে লিখেছে? প্রেমিক পুরুষটি সব চিঠির শেষে নিজের নাম লিখেছে ইন্দ্র। ইন্দ্র? এই নামটা তো এখনো পর্যন্ত শুনিনি অগস্ত। নতুন কোনো চরিত্র হতে পারে, অথবা পরিচিত কারোর কোনো ছদ্মনামও হতে পারে, কিংবা কোনো আদরের নাম। চিঠিগুলো পড়ে কিছু বোঝা যাচ্ছে না। অগস্ত কিছুক্ষণ কি যেন ভাবল, বোধহয় চিন্তাগুলো গুছিয়ে নিল। তারপরে চিঠিগুলোর উপরে চোখ বোলাতে বোলাতে বলল, প্রেমটা যে বিবাহোত্তর তা নিয়ে সন্দেহ নেই। বিনায়কবাবুর উল্লেখ আছে লেখা নামে কারুর। ধরে নেওয়া যাক সে হলো চন্দ্রলেখা। প্রেমিকটি বিনায়কবাবুর ব্যবসার হাল সম্পর্কে ওয়াকিবহাল। একটা চিঠিতে কাবেরী দেবীর আর্থিক অবস্থা সম্পর্কে চিন্তা ব্যক্ত করেছেন। ভগবানের ন্যায় বিচারে বিশ্বাস রাখতে বলেছেন উনি নিজে কাবেরী দেবীর আর লেখার পাশে আছেন, আর জনৈক সান্নালের ওপর ভরসা রাখতে বলেছেন। সান্নাল? অগস্ত ঘরের একমাত্র জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল, আঙুলে কি যেন গুনল। তারপরে যখন বিকাশের দিকে ফিরে তাকালো তখন তার দুচোখ চকচক করছে। বুঝলে না বিকাশ, বছরের হিসেবে মনে হচ্ছে এই সান্নাল নিশ্চয়ই অভিষেক সান্নালের বাবা সদাশিব সান্নাল, বিনায়ক মুখার্জির সেক্রেটারি। ঠিক বলেছ অগস্ত। এবারে প্রশ্ন হচ্ছে এই ইন্দ্রকে আর কাবেরী দেবীকে নিজের স্বামীর উপর ভরসা না রেখে ওনার সেক্রেটারির উপর ভরসা রাখতে বলেছেন কেন? বিকাশ, আমার মনে কিন্তু অন্য একটা প্রশ্ন উকি দিচ্ছে। অগস্ত গভীর চিন্তায় দুহাত পেছনে জড়ো করে ঘরের এই মাথা থেকে ও মাথা পায়চারি করতে করতে বলল,
অভিষেক সান্যাল নিজের বাবার মুখে মুখার্জি পরিবারের এই গুপ্ত কথা কি শুনেছিলেন? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো, চন্দ্রলেখা দেবী এই প্রেম কাহিনীর কতটা জানতেন? শুনছিলেন সৌরভ মুখার্জি রচিত চন্দ্রলেখা নিহত। গল্প পাঠে আমি অর্ঘ্য ঘোষাল। গল্পের পরবর্তী অংশ পেতে হলে সাবস্ক্রাইব করুন এই শোটিকে।